গল্প শুনুন সঙ্গেবাপন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প লেখক হুমায়ুন আহমেদের লেখা অন্তরার বাবা। প্রথমে আমরা জেনে নিই লেখক হুমায়ুন আহমেদ সম্বন্ধে দু চার কথা। হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন 1948 খ্রিস্টাব্দে এবং পরলোক গমন করেন 2012 খ্রিস্টাব্দে। হুমায়ুন আহমেদ ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী কথাসাহিত্যিক, নাট্যকার, গীতিকার এবং চলচ্চিত্র নির্মাতা। 1972 সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়েই তিনি পাঠক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। তার সৃষ্টি হিমু, মিশির আলী ও শুভ্রর মতো চরিত্রগুলো বাংলা কথাসাহিত্যে কালজয়ী আসন করে নিয়েছে। নাটক ও চলচ্চিত্র পরিচালনায় তিনি অনন্য মুন্সিয়ানা দেখিয়েছেন। তাঁর নির্দেশিত আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি ও ঘেটুপুত্র কমলার মতো চলচ্চিত্রগুলো জাতীয় পুরস্কার সহ নানা সম্মানে ভূষিত হয়। পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটির থেকে তিনি পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি অর্জন করেন। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি 21 পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ অসংখ্য দেশি বিদেশি পুরস্কারে ভূষিত হন। সহজ সংলাপ ও মধ্যবিত্ত জীবনের নিখুঁত অনুভূতির রূপায়ণে হুমায়ুন আহমেদ তৎকালীন পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। শুরু করছি আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা অন্তরার বাবা। মফিজউদ্দিন সাহেব নির্বিরোধী মানুষ। প্রাইভেট ব্যাংকে ফরেন এক্সচেঞ্জ বিভাগে কাজ করেন। ঢাকার মালিবাগে ফ্ল্যাট ভাড়া করে থাকেন। চিপা গলির ভিতর ফ্ল্যাট, গাড়ি ঢোকে না বলে বেশ সস্তা। 4 রুমের 2200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ভাড়া 3000 টাকা। মফিজউদ্দিন সাহেবের সংসার ছোট, স্ত্রী, 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়েটির বিয়ে হয়ে গেছে, কানাডায় স্বামীর সঙ্গে থাকে। ছোট মেয়েটিরও বিয়ের কথা হচ্ছে, পাত্রপক্ষ মেয়ে দেখে গেছে। ফাইনাল কিছু না বললেও মেয়ে যে তাদের খুব পছন্দ এটা বোঝা যাচ্ছে। ছেলেটাও পড়াশোনায় ভালো, জুলাই মাসে অনার্স পরীক্ষা দেবে। পাশ করে বের হয়ে কোথাও চাকরি না পেলে ব্যাংকে চাকরি হবেই। মফিজউদ্দিন সাহেব তাঁর ব্যাংকের এমডি সাহেবকে বলে রেখেছেন। কাজেই মফিজউদ্দিন সাহেবকে মোটামুটি সফল এবং সুখী মানুষ বলা যেতেই পারে। তার স্ত্রী ভাগ্যও ভালো। রেহানা অতি শান্ত স্বভাবের মেয়ে। স্বামীর সঙ্গে তাঁর যে ঝগড়া টগড়া হয় না তা না, মাঝে মধ্যে হয়। তবে তখনও মফিজ সাহেবের কি দরকার না তার দিকে কঠিন নজর থাকে। ব্যাংক থেকে ফিরতে মফিজ সাহেবের রোজই সন্ধ্যা 7টা-8টা বেজে যায়। তিনি ফিরেই গরম পানি দিয়ে গোসল করেন। গোসল ছেড়েই খেতে বসেন। খাওয়া শেষ করে মিনিট 10 চোখ বন্ধ করে শুয়ে থাকেন। তারপর এসে টিভির সামনে বসেন। নাটক থাকলে দেখেন, নাটক না থাকলে ভিসিপিতে হিন্দি ছবি দেখেন। পুরনো ছবি 2-3বার করে দেখতেও তার কোনো আপত্তি নেই। তবে পুরনো ছবি যেন তাকে না দেখতে হয়, রেহানার সেদিকেও নজর আছে। বাসায় কেউ না থাকলে তিনি নিজেই ভিডিও ক্লাব থেকে ছবি নিয়ে আসেন। হিন্দি ছবি দেখার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। তবু স্বামীকে খুশি করার জন্য তিনি বলেন, নাচ গান আসলে আমাকে ডাক দিও তো, তোমার সঙ্গে বসে দেখব। মফিজ সাহেব সুবোধ স্বামীর মতো নাচ গানের জায়গা এলে স্ত্রীকে ডাকেন। স্বামী স্ত্রীর সাংসারিক কথাবার্তা ছবি দেখার সময়ই হয়, কারণ মফিজ সাহেব ছবি শেষ করেই ঘুমোতে যান। তাকে খুব ভোরে উঠতে হয়। প্রাইভেট ব্যাংক, 9টার থেকে ব্যাংকিং আওয়ার। মফিজ সাহেবেরও জীবনযাত্রা এভাবেই চলছিল। এক বুধবারে সামান্য ব্যতিক্রম হলো। তিনি পলিথিনের এক পোঁটলা নিয়ে অফিস থেকে ফিরে যথারীতি গোসল করতে গেলেন। গোসলের মাঝখানে রেহানা বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে বললেন, পোঁটলার ভেতর কাপড় কিসের? মফিজ সাহেব বললেন, আমার কাপড়। তোমার কি কাপড়?
আরে কিনলাম আর কি। আরে কিনবে তো বটেই, বিনা টাকায় তোমাকে কে কাপড় দিবে? কিসের কাপড়? কাফনের কাপড়। কাফনের কাপড় মানে কি? মফিজ সাহেব জবাব দিলেন না, মাথায় পানি ঢালতে লাগলেন। রেহানা বললেন, জবাব দিচ্ছ না কেন? কাফনের কাপড় মানে কি? কার কাফনের কাপড়? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি মারা গেছো নাকি যে তোমার কাফনের কাপড়? গোসলটা একটু বন্ধ করে রেখে কথার জবাব দাও তো। আমার এক কলিগ হজ করতে গিয়েছিলেন, তাকে আনতে বলেছিলাম। মক্কা থেকে তোমার জন্য কাফনের কাপড় আনতে বলেছ? কেন, দেশে সাদা কাপড় পাওয়া যায় না? কাবা শরীফ ছুঁয়ে এনেছে। কাবা শরীফ ছুঁয়ে তোমার জন্য কাফনের কাপড় আনতে হবে কেন? মফিজ সাহেব গোসল শেষ করে বের হলেন। শান্ত গলায় বললেন, ভাত দাও। ভাত দাও মানে? কাফনের কাপড় কি মনে করে আনালে? মফিজ সাহেব জবাব দিলেন না, খাবার টেবিলের দিকে রওনা হলেন। বিয়ের কথা ঠিকঠাক হবার পর কোনো এক বিচিত্র কারণে মেয়েরা বাবার দিকে চলে আসে, অতিরিক্ত মমতা দেখায়, খানিকটা আহ্লাদিও করে। মফিজউদ্দিন সাহেবের মেয়ে অন্তরার ভেতরও এই ব্যাপার হয়েছে। সে তার ঘরে বসেছিল, মায়ের চেঁচামেচি শুনে বিরক্ত মুখে বলল, এরকম করছো কেন মা? রেহানা বললেন, কি করছি? তোর বাবা কি করেছে শুনতে পাসনি? কাফনের কাপড় নিয়ে এসেছে। কি হয়েছে তাতে? অনেকেই আনে। শুধু শুধু চেঁচিও না তো মা। একটা মানুষ সারাদিন অফিস করে এসেছে, তাকে তুমি রেস্ট দেবে না? চিৎকার করে মাথার পোকা নড়িয়ে দিচ্ছ। এই কাফনের কাপড় আমি কিন্তু ঘরে রাখবো না। আচ্ছা রেখো না, এখন দয়া করে চিৎকার থামাও। ভাত খাওয়ার পর বাবা মুভি দেখবে। নতুন কিছু এনেছো? না আনলে স্লিপ দিয়ে কাজের মেয়েটাকে পাঠাও, বেচারা রোজ পুরনো মুভি দেখে। আমার খুব খারাপ লাগে। মাদার ইন্ডিয়া ছবিটা এই নিয়ে 3 বার দেখল। 3 বার দেখার মতো কি আছে? অন্তরা তার বাবার খাবার সময়ও কিছুক্ষণ সামনে বসে রইল, প্লেটে ভাত তুলে দিল। মফিজউদ্দিন সাহেব নিঃশব্দে খেয়ে গেলেন। এমনিতেই তিনি কথা কম বলেন, খাবার সময় একেবারেই বলেন না। মফিজউদ্দিন খেয়ে দিয়ে অন্য দিনের মতো রেস্ট নিতে গেলেন না, সরাসরি ছবি দেখতে গেলেন। অন্তরা টেলিফোন নিয়ে তার নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, রোজ রাত 9টার সময় সে টেলিফোন করে। টেলিফোনে 1 ঘন্টার মতো কথা হয়। 1 ঘন্টা কথায় অনেক কিছু চলে আসে। অন্তরা তার বাবার কাফনের কাপড় কেনার প্রসঙ্গ নিয়ে এলো। এই জানো আজ কি হয়েছে? ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। কি হয়েছে? আমার বাবা অর্থাৎ তোমার শ্বশুর সাহেব ভয়ঙ্কর একটা কাণ্ড করেছেন। কি কাণ্ড? আন্দাজ করো তো, দেখি পারো কি না। আন্দাজ করতে পারছি না। উনি কি ভয়ঙ্কর কাণ্ড করেছেন? আরে উনি বলছো কেন? উনি বলবো না তো কি বলবো? বাবা বলবে। এখনই বাবা বলবো নাকি? হ্যাঁ, এখনই বাবা বলবে। আমি তো তোমার মাকে এখনই মা বলি। কবে মা বললে? ও মা, এর মধ্যে ভুলে গেছো? কাল আমি জিজ্ঞাসা করলাম না মা কেমন আছেন? আমি কি বলেছি তোমার মা কেমন আছেন? ও আচ্ছা, এখন মনে পড়েছে। তোমার এমন ভুলো মন, কোন দিন আমাকে ভুলে যাবে কে জানে, হয়তো এখনই ভুলে যাবে। বলো তো আমার নাম কি? আসলেই তো ভুলে গেছি। তোমার নাম যেন কি? ফাজলামি করবে না তো? আচ্ছা যাও, ফাজলামি করব না। তোমাদের বাসায় ভয়ঙ্কর ব্যাপার কি হলো তা কিন্তু এখনো বলনি। আমার বাবা কাফনের কাপড় কিনে নিয়ে এসেছেন। সে কি? কার জন্যে? কার জন্যে আবার? নিজের জন্যে? বলো কি, মাথা খারাপ নাকি? নিজের শ্বশুর সম্পর্কে এসব কি বলছো? ছি! আই অ্যাম সরি। তবে অন্তরা শোনো, কাফনের কাপড় কিন্তু অনেকেই কেনে। আমার এক দুঃসম্পর্কের নানা কিনেছিলেন। শেষে দেখা গেল তাঁর সংসারে সবাই মারা গেছে, তিনি শুধু বেঁচে আছেন। তাঁর আর মৃত্যু হচ্ছে না। আসলে বাবা হচ্ছেন খুবই স্ট্রেঞ্জ মানুষ। তিনি নিজের মতো থাকেন, অফিস করেন, কোনো বিষয়ে তাঁর কোনো কমপ্লেন নেই। কাফনের কাপড় কিনে এনে কি বললেন? কিছুই বলেননি। তিনি নিজের মতো আছেন। এখন ছবি দেখছেন। কার ছবি দেখছেন?
ভিসিআরে ছবি দেখছেন, বাবার এই একটা শখ, ছবি দেখা। এখন দেখছেন ঠান্ডি হাওয়া। তুমি ঠান্ডি হাওয়া দেখেছ? না। গানগুলি এত সুন্দর, শুনলে পাগল হয়ে যেতে হয়। আচ্ছা, আমি তোমাকে ক্যাসেট পাঠিয়ে দেব। পাঠিয়ে দিতে হবে না, আমি নিজে এসে নিয়ে যাব। খবরদার এই কাজ করবে না। বিয়ের আগে শ্বশুরবাড়িতে ঘুরোঘুরি আমার খুব অপছন্দ। অপছন্দ হলেও এই কাজটা আমাকে করতে হবে। রাজকন্যাকে না দেখে আমি থাকতে পারছি না। খবরদার, ঢং করবে না। আচ্ছা, তুমি এত ঢং কোথায় শিখেছ? আমার ইচ্ছে করছে এখনই চলে আসি। আমি গোপনে এসে চুপ করে তোমার দরজায় টোকা দেব। তুমি দরজা খুলতেই ঝপাং। ঝপাং মানে? ঝপাং করে তোমার গায়ে লাফিয়ে পড়ব। এই শোনো, তুমি কিন্তু কথাবার্তা অসভ্য দিকে নিয়ে যাচ্ছ। এরকম করলে আমি কিন্তু টেলিফোন রেখে দেব। রাখতে পারবে না, কারণ আমাদের কথা হয়েছিল আমি একটা অসভ্য কথা বলতে পারি। একটা বলে ফেলেছ, আর পারবে না। এখনো বলিনি। আমি কিন্তু টেলিফোন রেখে দিচ্ছি। এই রাখলাম। 1 2 3। অন্তরা টেলিফোন নামিয়ে রিঙ্গার অফ করে দিল। ওপাশ থেকে টেলিফোন করে করে ক্লান্ত হোক, মজা বুঝুক। রাত 12টার পর অন্তরা নিজেই করবে। এর মধ্যে অসভ্য কথা বলার জন্যে বাবু সাহেবের যথেষ্ট শিক্ষা হয়ে যাবে। অন্তরা মাকে নিয়ে খেতে বসল। সাজ্জাদ বাসায় নেই, সে তার বন্ধুর বাড়িতে পড়াশোনা করতে গিয়েছে। পড়াশোনা শেষ করে রাতে সেখানেই থেকে যাবে। অন্তরা বলল, কাজের মেয়েটাকে বলো তো মা, বাবাকে 1 কাপ চা দিয়ে আসুক। ছবি দেখার সময় চা খেতে ভালো লাগে। রেহানা বললেন, তোর বাবার চা কফি কিছুই লাগে না, কাপে করে গরম পানি দিয়ে আয়। চুকচুক করে গরম পানি খাবে আর ছবি দেখবে। ছবিও কিন্তু দেখে না। ঘটনা কি জিজ্ঞেস কর, বলতে পারবে না। কি যে তুমি বলো, কেন বলতে পারবে না? তাকিয়ে থাকার জন্য তাকিয়ে থাকা। তুমি বাবার ওপর রেগে আছো বলে এরকম কথা বলছো। রাগের মতো কাজ করলে আমি রাখবো না? বাবা মোটেই রাগের মতো কাণ্ড করেনি। কাফনের কাপড় অনেকেই কেনে। আমার এক খুব ক্লোজ ফ্রেন্ডের নানা কিনেছিলেন। তারপর কি হয়েছে শোনো মা, তাঁর সংসারে সবাই একে একে মরে গেলেন, তিনি শুধু বেঁচে রইলেন, অমর হয়ে গেলেন। বাবার বেলাতেও বোধহয় এরকম হবে। দেখা যাবে বাবা বেঁচে আছেন, আমরা সবাই মরে ভূত হয়ে গেছি। রেহানা মুখ কালো করে বললেন, হাসিস কেন? হাসির কি হলো? হাসি আসছে, আমি কি করব? মাগো, কি অদ্ভুত দৃশ্য! বাবা কাফনের কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, আমরা সবাই মরে ভূত হয়ে বিভিন্ন গাছে বাসা করছি। হাসি বন্ধ কর, বন্ধ কর বললাম। অন্তরা হাসি বন্ধ করতে পারল না। হাসির ফাঁকে ফাঁকে বলল, মা, ভূত হয়ে আমি কিন্তু বগনভিলিয়া গাছটায় থাকব, তুমি অন্য কোনো গাছ বেছে নাও। অন্তরার ইচ্ছে করছে ভূত বিষয়ক এই মজার ব্যাপারটা এক্ষুনি টেলিফোন করে আসল মানুষটাকে জানায়। তবে ইচ্ছা করলেও এই কাজটা সে এখন করবে না। রাত 12টার আগে অবশ্যই না। রাত 12টা পর্যন্ত টেলিফোনে আঙুল টিপে টিপে ক্লান্ত হয়ে নিক, অসভ্য কথা বলার মজাটা টের পাক। রেহানা ঘরের কাজ শেষ করে ঘুমাতে যাবার আগে ঘড়ির দিকে তাকালেন। 10:11। অন্তরার বাবা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। ঠিক 10টায় সে দাঁত মেজে বিছানায় যায়। তার বিছানায় যাওয়া মানেই ঘুম। তখন ডাকলে উ করে সাড়া দেয় ঠিকই, কিন্তু সেই সাড়া দেওয়াটাও হয় ঘুমের মধ্যে। আশ্চর্য একটা মানুষ। সংসারে কি হচ্ছে না হচ্ছে কোনো খোঁজ নেই। ছেলেটা আজ বাসায় নেই, এটাও তার চোখে পড়ল না। চোখে পড়লেও অবশ্যই কিছু হবে না। জিজ্ঞেস করবে না সে কোথায়। বাসায় একটা বিয়ে হচ্ছে, জিনিসপত্র কেনাকাটা আছে, বিয়ের তারিখ ঠিক করা আছে, কোনোটার সঙ্গে কোনো যোগ নেই। সে আছে নিজের মতো। মাস শেষে বেতনের টাকাটা তুলে দিলেই যেন সব দায়িত্ব শেষ। এরকম মানুষের আসলে সংসার করাই ঠিক না। এরা আসলে মানুষও না, ঘরের আসবাব। সংসারে এদের ভূমিকা ফার্নিচারের মতো। জায়গা মতো ফার্নিচারটা বসিয়ে দাও, মাঝে মধ্যে ঝাড়া দিয়ে ঝেড়ে ধুলা উড়িয়ে দাও, সব ঠিক। রেহানা পান মুখে দিয়ে অন্তরার ঘরের দিকে গেলেন। তাঁরও কথা বলার মানুষ নেই। মেয়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করা, সেই সুযোগও বেশি দিন পাওয়া যাচ্ছে না। বিয়ে হয়ে মেয়ে চলে যাচ্ছে। রেহানা অন্তরার ঘরে ঢুকতেই অন্তরা বলল, মা, আজ তোমার সঙ্গে গল্প করতে পারবো না, আজ যাও তো।
কি করবি? টেলিফোন নিয়ে বসবি? টেলিফোন নিয়ে বসবো মানে? আমি কি সারাক্ষণ টেলিফোন নিয়ে থাকি? যখনই তোর ঘরের সামনে দিয়ে যাই তখনই দেখি গুটুর গুটুর করছিস। বিয়ের আগে এত কথা বলে ফেললে, বিয়ের পর কি বলবি? আশ্চর্য কথা। তোমার ধারণা দেখে অবাক হচ্ছি মা। তুমি ভাবছো আমি ওর সঙ্গে কথা বলি? আমার এত কি দায় পড়েছে? আজ সে টেলিফোন করেছিল, আমি মুখের ওপর টেলিফোন রেখে দিয়ে রিঙ্গার অফ করে দিয়েছি, যাতে টেলিফোন করলেও আমাকে ধরতে না হয়। উমা, সে কি? কেন? আমার কথা বলতে ইচ্ছে করছে না, এই জন্যে। এটা তো ঠিক না, মুখের ওপর টেলিফোন রেখে দিবি কেন? কোনটা ঠিক কোনটা ঠিক না তা নিয়ে তোমাকে বক্তৃতা দিতে হবে না মা। প্লিজ তুমি এখন যাও, তোমাকে অসহ্য লাগছে। কেন? আমি কি করলাম? তুমি কি করলে আমি জানি না, আমি শুধু জানি এ বাড়ির সবাইকে আমার অসহ্য লাগছে। রেহানা মুখ কালো করে মেয়ের ঘর থেকে বের হয়ে এলেন। নিজের শোবার ঘরে ঢুকে চমকে গেলেন, কারণ অন্তরার বাবা এখনো জেগে আছে। তার চেয়ে বড় কথা, তার সামনে কাফনের কাপড় বিছানো, কাপড়টা প্যাকেট থেকে বের করা হয়েছে। রেহানা বললেন, জেগে আছো কেন? মফিজউদ্দিন বিড়বিড় করে বললেন, ঘুম আসছে না। সামনে কাপড় নিয়ে বসে আছো কেন? মেপে দেখলাম, মনে হচ্ছে কাপড় একটু শর্ট পড়বে। মাপলে কিভাবে? বাজার থেকে গজফিতাও নিয়ে এসেছো? হাত দিয়ে মাপলাম, 3 হাত হচ্ছে 1 গজ। রেহানা স্বামীর সামনে বসতে বসতে বললেন, তোমার কি হয়েছে ঠিক মতো বলো তো? কিছু হয় নাই। অবশ্যই হয়েছে, তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। কাফনের কাপড় কেন কিনলে বলো? কাজ আগিয়ে রাখলাম, যেদিন মারা যাব সেদিন যদি হরতাল থাকে তাহলে দোকানপাট থাকবে বন্ধ। কবরের গর্তও খুঁড়িয়ে রাখো, হরতালের দিন কবর খোদার লোক যদি না পাওয়া যায়। মফিজউদ্দিন কিছু বললেন না। রেহানা বললেন, আসো ঘুমাতে আসো, আর খবরদার তুমি এই কাপড়ে হাত দেবে না। আচ্ছা। এই কাপড়ের প্রসঙ্গ মুখেও আনবে না। আচ্ছা। রেহানা স্বামীকে নিয়ে ঘুমোতে গেলেন। ইচ্ছা করে আজ ঘনিষ্ঠ হলেন। স্বামীর গায়ে হাত রেখে আদুরে গলায় বললেন, এত রাত পর্যন্ত জেগে আছো, এরকম তো কখনো হয় না। বিশেষ কিছুর প্রয়োজন থাকলে বলো, লজ্জা করার দরকার নেই। কিছু লাগবে? না। আচ্ছা বেশ, ঘুমাবার আগে 5-10 মিনিট গল্প করো, নাকি তাও করবে না? কি গল্প? যা ইচ্ছে বলো। আজকে যে ছবিটা দেখলে সেই গল্পই বলতে পারো, অফিসের গল্প বলতে পারো। তোমাদের অফিসে মজার কিছু হয় না? না। কোনো গল্প করতে ইচ্ছে করছে না? মফিজউদ্দিন ক্ষীণ স্বরে বললেন, একটা গল্প করতে ইচ্ছে করছে, কিন্তু তুমি রাগ করবে। না, রাগ করব না, বলো। কাফনের কাপড় নিয়ে গল্প। পুরুষদের কাফনের কাপড় লাগে 3টে। এদের আলাদা আলাদা নাম আছে। একটা হলো পিরহান, ঘাড় থেকে হাঁটু পর্যন্ত লম্বা। আরেকটা বলে ইজার, মাথা থেকে পা পর্যন্ত ইজার দিয়ে ঢাকা হয়। আর একটা বলে লেফাফা, এই ইজারের মতোই। শুনছো? হ্যাঁ শুনছি। মেয়েদের কাপড় লাগে 5টা, পিরহান, ইজার, লেফাফা তো আছেই, তার উপর বাড়তি হলো ছেরবন্দ। ছেরবন্দ দিয়ে মাথার চুল জড়িয়ে দিতে হয়। আর হলো সিনাবন্দ, সিনাবন্দ দিয়ে বুক থেকে উরু পর্যন্ত ঢাকা হয়। রেহানা থমথমে গলায় বললেন, আরও কিছু বলবে? মফিজউদ্দিন বললেন, কাফনের কাপড়ের আরেকটা মজার ব্যাপার আছে। হিজড়াদের মেয়েদের মতো কাফনের কাপড় পরাতে হয়, ওদেরও 5 টুকরো কাপড় লাগে। ও, আর পুরুষত্ব নেই পুরুষ, যারা নপুংসক, তাদের জন্যও 5টা কাপড় লাগে। যথেষ্ট কথা বলেছ, আর না, এখন ঘুমোতে যাও। ঘুম আসছে না। ঘুম না আসলে বারান্দায় হাঁটাহাঁটি করো, কিংবা ছবি দেখো। অন্তরাকে বলো ভিসিআর ছেড়ে দেবে। ভিসিআর আমি নিজেই ছাড়তে পারি। তাহলে তো ভালোই। মফিজউদ্দিন বিছানা থেকে নেমে পড়লেন। রেহানাও নামলেন। তার মাথা চড়ে গেছে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে। ঘুমের ওষুধ খেলেও হয়তো ঘুম হবে না। রাত 12টা বাজে। অন্তরা টেলিফোন করল। একটা রিং হতেই ওপাশ থেকে রিসিভার তুলল।
অন্তরা বলল, ঘুমিয়ে পড়েছিলে? ঘুমাবো মানে? তুমি এমন খট করে টেলিফোন রেখে দিলে। তুমি অসভ্য কথা বলবে আর আমি টেলিফোন ধরে থাকবো? আমি এরকম মেয়েই না। এই শোনো, আমার না মনটা খুব খারাপ। কেন? মার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এই জন্যে মন খারাপ। খারাপ ব্যবহার করেছো কেন? উনি কি করেছিলেন? আমার সঙ্গে গল্প করতে এসেছিল। গল্প করতে এলে খারাপ ব্যবহার করবে কেন? মাকে তো তুমি চেনো না, মা বিরাট গল্পবাজ। একবার গল্প শুরু করলে আর থামবে না, গল্প করেই যাবে। তাতে অসুবিধা কি? তুমি গল্প করতে। মার সঙ্গে গল্প করলে আমি তোমার সঙ্গে কখন গল্প করব? এখন একটা কথা আমার বলতে ইচ্ছে করছে, কিন্তু বললে তুমি মাথায় উঠে যাবে, এই জন্যে বলবো না। প্লিজ বলো। কথাটা হচ্ছে, তুমি ছাড়া আর কারোর সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে না। মিথ্যা কথা। অন্তরা কাঁদো কাঁদো গলায় বলল, তুমি আমার কথা বিশ্বাস করলে না? উপাস থেকে সঙ্গে সঙ্গে বলা হলো, বিশ্বাস করি। বিশ্বাস করবো না কেন? তাহলে কেন বললে মিথ্যা কথা? এমনি বললাম, মজা করার জন্য বললাম। খবরদার আর বলবে না। আচ্ছা যাও, আর বলবো না। প্রমিস? প্রমিস। একটু ধরো তো, 1 মিনিট। কোথায় যাচ্ছ? বসার ঘরে ভিসিআর চলছে, দেখে আসি কি ব্যাপার। এত রাতে কে ছবি দেখছে? আরে সেটাই তো বুঝতে পারছি না, তুমি ধরো তো। অন্তরা বসার ঘরে ঢুকল। স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। মফিজউদ্দিন সাহেব ভিসিআর দেখছেন। তার গায়ে কাফনের কাপড়। তিনি শুয়ে আছেন লম্বা হয়ে, মাথার নিচে বালিশ দেয়া, যাতে ভিসিআর দেখতে অসুবিধা না হয়। অন্তরা কাঁপা গলায় ডাকল, বাবা। মফিজউদ্দিন মেয়ের দিকে এক পলক তাকিয়ে টিভি পর্দার দিকে দৃষ্টি ফিরিয়ে নিলেন। অন্তরা বলল, তুমি কি পড়ে আছো বাবা? মফিজউদ্দিন টিভির পর্দা থেকে দৃষ্টি না ফিরিয়েই বললেন, কাপড়টা পরে দেখলাম ফিটিং হয় কিনা। ভালো ফিটিং হয়েছে। অন্তরা সারা বাড়ি কাঁপিয়ে বিকট চিৎকার দিল, গলা ফাটিয়ে ডাকল, মা, মা। মফিজউদ্দিন সাহেবের তাতে কোনো ভাবান্তর হলো না। কাফনে মোড়া একজন মানুষ, শুধু মুখটা বের হয়ে আছে, চোখ খোলা। সেই চোখ তাকিয়ে আছে টিভি পর্দার দিকে। টিভি পর্দার আলো এসে চোখে পড়েছে, তার চোখ চকচক করছে। আপনারা শুনছিলেন গল্প শুনুন সঙ্গীবাপন চ্যানেলে আজকের গল্প, হুমায়ুন আহমেদের লেখা অন্তরার বাবা। গল্প পাঠটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আজকের মতো টাটা।